হ্যাঁ, এইখানে আমাদের বের করতে বলছে রৈখিক ত্বরণ, মানে এ এর মান। তো এইখানে আমরা তাহলে যেহেতু একবার ঘুরতে 30 সেকেন্ড সময় লাগে, তাহলে এইখানে পর্যায়কাল যদি এটা হয় তাহলে আমাদের ওমেগা হবে টোয়াইস পাই বাই টি। তো এটা তোমরা বের করো, টোয়াইস পাই বাই টি এর মান হচ্ছে 30। তো আমাদের এটা আসবে কত, 2 into 3.1416 into 30। এটা আসবে আমাদের 0.20944 রেডিয়ান পার সেকেন্ড। এবং আমাদের রৈখিক বেগ আসবে কত, ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। ওমেগা ইন্টু আর এর মান কত, আর এর মান হচ্ছে 400। এইটা আসবে আমাদের 83.776 মিটার পার সেকেন্ড। আর আমাদের এটা একটা সূত্র আছে, এটা তোমাদের হয়তো আগে কি লিখে দেওয়া হয়েছিল। কই না তো। তোমরা এইটা একটু মুখস্থ রাখো, এই যে এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর। তোমাদের এটা লিখে দেওয়া হয় নাই। আমরা এর আগে একটা সূত্র শিখছিলাম, সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু আলফা আর। আমরা এই সূত্রটা শিখছিলাম, এবং আমাদের এইটা আরো একটা সূত্র আছে। তো তোমরা এটা মুখস্থ রাখবা। তো এখানে আমাদের অনেক সূত্রের যেহেতু এই প্রমাণ প্রমাণ আছে, আমরা এ ইজ ইকুয়াল টু আলফা আর এর এই প্রমাণ আমরা শিখছিলাম। এবং আমি আবারও বলি, আমাদের সূত্রের এই এই যেগুলো প্রমাণ প্রমাণ আছে, এগুলো আমাদের অত বেশি লাগে না। বাট তোমাদের বোঝার জন্য এগুলো করতে হয়, তোমরা এগুলো বুঝে রাখবা। আর তোমরা এই সূত্রটা একটু মুখস্থ রাখার ট্রাই করবে। সো এইটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর। এইটা হচ্ছে আমাদের রৈখিক ত্বরণ, এটা রৈখিক বেগ, আর আর এইটা হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ। তো এখানে আমাদের ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 83.776 এর উপরে স্কোয়ার ডিভাইড বাই 400। তো এটা হবে আমাদের কত, আহ এটার অ্যান্সার 17.53। এটা কি, যেহেতু রৈখিক ত্বরণ সেহেতু এটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিন্তু কৌণিক ত্বরণ না। আচ্ছা, এটা হয়েছে। হ্যাঁ হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের কিছু এমসিকিউ আছে। ওকে, হ্যাঁ আমরা এগুলো সলভ করি। আচ্ছা দেখো, তোমাদের ফাঁপা সিলিন্ডার তো মনে হয় তোমাদের পড়ানো হয়নি না। আচ্ছা দেখো, আপাতত না। এটা থাক। আমরা এটা পরে পড়বো। তোমরা এইটা বলো। এটা বলো। এটা ক নাম্বার? হুম। এটা কি হবে, এটা আমাদের জড়তার ভ্রামক একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার। আচ্ছা দাঁড়াও, তোমাদের এই ফাঁপা সিলিন্ডার কি স্লাইডে ছিল না? আচ্ছা দাঁড়াও, তো আমার এটা তো মনেই নাই যে তোমাদের এখনো ফাঁপা সিলিন্ডার এখনো হয় নাই পড়ানো। আচ্ছা দাঁড়াও, আমরা এটা আগে এটা পড়ি, কারণ এটা আমাদের লাগবে। ফাঁপা সিলিন্ডার, ওই টপিকটা কই গেল আমাদের।
আর আমাদের এটা ছিল নিরেট সিলিন্ডার। আর এরপরে আচ্ছা, এই ফাঁপা সিলিন্ডার এই পড়ার আগে আমাদের আর একটা টপিক পড়তে হবে, এটা হচ্ছে বৃত্তাকার রিং। বৃত্তাকার রিং এর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আচ্ছা, এখানে রিং বলতে এই যে আমাদের আংটি বা চুড়িগুলো আমাদের যেরকম হয় আর কি ওইটা। আর এর আগে আমরা পড়ছি চাকতি, তো চাকতির তো আমাদের এই যে এইরকম আমাদের প্লেট বা এই যে আহ, আমাদের ছবির যেগুলা এই যে ওইগুলোকে যেন কি বলে, সিডি, হ্যাঁ, সিডি গুলো হচ্ছে আমাদের চাকতি। আর এইটা হচ্ছে আমাদের চুড়ি। তো এই চুড়ির তো জাস্ট এরকম একটা শেপ থাকে, আর মাঝখানে কিন্তু ফাঁকাই থাকে। তো এগুলো হচ্ছে আমাদের বৃত্তাকার রিং। এখন এদের এই কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কি হবে, এইটা আমরা দেখব। এটা মাঝখানে আছে এদিকে। এইটা যে এই টপিকের মধ্যে ছিল, এটা আমার মনেই নাই। আচ্ছা, যাই হোক। সো এইটা হচ্ছে সেই অক্ষ যেটা আমাদের চুড়ির বা একটা রিং এর মধ্য দিয়ে তার কেন্দ্রের সাথে লম্ব হবে। সো এটা হচ্ছে আমাদের এবি অক্ষ, এবং এটা হচ্ছে আমাদের একটা রিং। ওকে। এবং এর ব্যাসার্ধ হচ্ছে আর, এবং ভর হচ্ছে এম। আচ্ছা, তোমরা এটা লিখে নাও। এম ভরের ও আর ব্যাসার্ধের কোন রিং এর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই। এটা হচ্ছে এম, সরি এখানে তো আমরা ভর লিখছি ক্যাপিটাল এম, সো এটা হবে এম আর স্কোয়ার। সো এটা হচ্ছে এর জড়তার ভ্রামক, এটা তোমরা মনে রাখবা। এটা হচ্ছে রিং এর ক্ষেত্রে বা রিং বা চুড়ির ক্ষেত্রে বা আংটির ক্ষেত্রে। আর আমাদের চাকতির ক্ষেত্রে কি ছিল, এম আর স্কোয়ার বাই টু ছিল। সো এই দুইটা জিনিস কিন্তু আলাদা। সো একটা হচ্ছে আমাদের আহ, চাকতি, একটা রিং, দুইটা জিনিস একটার আমাদের মাঝখানে পুরো ফাঁকা, আর একটা আমাদের মাঝখানে ও যে পদার্থ দ্বারা তৈরি ওই পদার্থ দ্বারা পরিপূর্ণ থাকে। ওকে। তো এখন তাহলে এর চক্রগতির ব্যাসার্ধ তাহলে কি হবে? এর চক্রগতির ব্যাসার্ধ রুট ওভার আই ডিভাইড বাই এম, উপরে এম আর স্কোয়ার, আই এর মান নিচে হচ্ছে এম। তাহলে এটা হচ্ছে শুধু আর। তার মানে এর এই চক্রগতি ব্যাসার্ধ হচ্ছে আরই। ওকে। তো তোমরা যদি চাকতির ক্ষেত্রে যদি সবগুলো যদি বুঝে থাকো, তাহলে এটাও আশা করি বুঝবে। এখন এই রিং এর ক্ষেত্রে আমি যদি প্রশ্ন করি যে যে কোনো ব্যাসের সাপেক্ষে রিং এর এই জড়তার ভ্রামক কি হবে,
যে কোনো ব্যাসের সাপেক্ষে রিং এর জড়তার ভ্রামক। তো যে কোনো ব্যাসের সাপেক্ষে কিভাবে রিং এর জড়তার ভ্রামক নির্ণয় করা হয় এটা আমরা কালকে পড়ছি এবং আজকেও তোমাদের একবার এটা বুঝাই দিলাম। তো এই জন্য আগে একটা, এই যে একটা রিং আমাদের নিয়ে নিতে হয়। তো এটা যদি আমাদের একটা রিং হয়, তাহলে এইটা যদি তার ভরকেন্দ্রগামী এবং যদি অক্ষ হয়, তাহলে আমরা তার একটা ব্যাস নেই এইভাবে। আরে ধুর, এটা কি তোমাদের মনে আছে? তো এটা হচ্ছে আমাদের এ বি, যেটা তার কেন্দ্রগামী এবং লম্ব, এবং এটা হচ্ছে তার দুইটা ব্যাস, একটা হচ্ছে সিডি আর একটা হচ্ছে ই এফ। তো এইখানে আমরা কালকেও এটা দেখছি যে সিডি ইএফ এর উপর লম্ব এবং এবি উভয়ের উপর লম্ব। তাহলে আমরা এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তো জানি, এটা কত আমরা তো এখনই দেখলাম, এম আর স্কোয়ার। সো একটা যদি এক্স এক্সিস হয় আর একটা যদি ওয়াই এক্সিস হয় এবং এটা যদি জেড এক্সিস হয়, তাহলে এখানে আমরা সিডি এবং ইএফ এর সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করার জন্য আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করবো এখানে? লম্ব অক্ষ। হ্যাঁ, আমরা এখানে ইউজ করব লম্ব অক্ষ উপপাদ্য। তাহলে এখানে আমাদের কি হবে? আই জেড বা আই এ বি ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। তো এইখানে আই জেড মূলত আই এ বি, আর আই এক্স হচ্ছে আমাদের আই ই এফ, এবং আই ওয়াই হচ্ছে মূলত আমাদের আই সিডি। এবং আমরা কালকে এটা দেখছি যে আই ই এফ এবং আই সিডি সমান হয়। তাহলে এটা যদি আই হয় এবং এরা যদি আই ড্যাশ হয়, কারণ দুইটাই সমান, তাহলে এখানে হচ্ছে টু আই ড্যাশ। তাহলে টু আই ড্যাশ সমান কি হবে? আই। তাহলে হ্যাঁ, আই এটা হবে 2 mr² না? এম আর স্কোয়ার বাই টু, এখানে দুই দ্বারা ভাগ ও, হবে না? হ্যাঁ, ভাগ হবে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের যে কোনো একটা ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক। তো তোমরা চক্রগতির ব্যাসার্ধ এইখান থেকে বের করতে পারবা। তো তোমরা যদি এখান থেকে বের করো, তাহলে এটা হবে এম আর স্কোয়ার বাই টু, নিচে একটা এম ভাগ অবস্থায় থাকবে, এটা হবে আর ডিভাইড বাই রুট টু। ওকে। সো এটা আমরা কালকে একবার পড়ছি। আর ঋতু, এটা যদি তোমার বুঝতে সমস্যা হয়, আমি এখন আজকে একটু পরে ক্লাস শেষে ওইটা লাস্ট পার্টটা দিয়ে দিব, ওইটা দেখে এটা তুমি দেখবা, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এর, আচ্ছা। আচ্ছা দাঁড়াও, এরপরে আমাদের কি ছিল? এরপরে এখন আমি যদি, এখন যদি এখানে লিখি যে যে কোনো লম্ব স্পর্শকের সাপেক্ষে জড়তার ভ্রামক, এটা হচ্ছে লম্ব স্পর্শকের সাপেক্ষে। তো আমাদের যে কোনো লম্ব স্পর্শকের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে? 3 mr² বাই 2। ওইটা তো আগেরটা ছিল, এই ক্ষেত্রেও কি সেম হবে নাকি? এই ক্ষেত্রে তো সেম হবে না। So, আমাদের স্পর্শক ছিল কোনগুলা, এটা আমরা আজকেও একবার দেখলাম যে
স্পর্শ করছে মূলত এইগুলা। আর একটা অক্ষ আছে আমাদের কেন্দ্রগামী। ওকে। এখন দেখো এটা হচ্ছে আমাদের, এই ডিস্টেন্সটা হচ্ছে আর। সো এইটা হচ্ছে এবি, এবং আমরা ধরো সিডি লম্ব এই স্পর্শকের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করবে, এবং এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি? এম আর স্কোয়ার, আমরা এটা জানি। এখন তাহলে সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তাহলে কি হবে? তাহলে আমরা এখানে কোন সূত্রে অ্যাপ্লাই করব? এখানে দেখো আমরা একটা অক্ষ সাপেক্ষে জড়তার সমান্তরাল। ভ্রামক জানি, এবং তার সমান- সমান্তরালে আরেকটা অক্ষ সাপেক্ষে যখন জড়তার ভ্রামক বের করতে বলবে, তখন এখানে সমান্তরাল অক্ষ যে সূত্রটা আছে আমরা ওইটা ইউজ করব। তাহলে এখানে আই সিডি সমান কি হবে? আই এ বি প্লাস এম এইচ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। তোমরা এখানে আইজিও লিখতে পারো, সমস্যা নাই। আইজি মানে আমাদের মূলত আই এ বি। তো এটা আমাদের কি হবে? আই এ বি হচ্ছে এম আর স্কোয়ার, এটা না? এবং এর ভর হচ্ছে এম। এইচ কি? এইচ হচ্ছে ওই দুই অক্ষের মধ্যবর্তী দূরত্ব, এটা কত? এটা হচ্ছে আর স্কোয়ার। তাহলে এটা কি হবে? 2 এম আর স্কোয়ার। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, দেখো এখন আমাদের আগেরটা কি ছিল? 3/2 এম আর স্কোয়ার, আর এইখানে শুধু এম, 2 এম আর স্কোয়ার। তো আগেরটার এটা কিন্তু সেম না, আগেরটা চাকতি আর এইটা আমাদের একটা রিং। সো এই দুইটা জিনিস কিন্তু সেম না। আচ্ছা, তো এর যেটা চক্রগতির ব্যাসার্ধ হবে এটাও তোমরা বের করতে পারবা। তো তোমরা যদি জড়তার ভ্রামক বের করতে পারো, তাহলে তো চক্রগতির ব্যাসার্ধ তো অবশ্যই বের করতে পারবা। তো এটা আমাদের কি হবে? এটা হবে আই এর মান হচ্ছে 2 এম আর স্কোয়ার, নিচে হচ্ছে এম। তাহলে এটা আর√2 বা √2 আর। এই এই জিনিসগুলো কি বুঝছো তোমরা? আচ্ছা, তো যদি না বুঝো তাহলে আমি তো কালকের ক্লাস সহ আজকের ক্লাসগুলো দিয়ে দিব, সো ওইগুলো আবার দেখবা, কারণ এগুলো খুবই ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, এরপরে আমরা এমসিকিউ গুলোতে চলে যাই। এখন আমরা তো এটা জানি, এটা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, একটি ফাঁপা সিলিন্ডারের ভর এত, এত এ জড়তার ভ্রামক কত? সো, ও আচ্ছা, ধরো তোমাদের তো এখনো ফাঁপা সিলিন্ডার তো এখনো দেখানো হইলো না। আচ্ছা দেখো, ফাঁপা সিলিন্ডারের, সো একটু আগে আমরা পড়লাম নিরেট সিলিন্ডারের নিজ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। সো এখন আমরা দেখব ফাঁপা সিলিন্ডারের নিজ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। ওকে, তো এখন আমরা একটা সিলিন্ডার নিয়ে আসি। তো ফাঁপা সিলিন্ডার কোনগুলো হয়? যেগুলো আমাদের বাসা বাড়িতে ইউজ করা হয়, যে যার মধ্যে আমাদের শুধুমাত্র গ্যাস থাকে, এবং এর এর মধ্যে আর অন্য কোনো পদার্থ থাকে না। সো যদি সেইখান থেকে তুমি গ্যাস যদি সরায় নাও, তাহলে সেইটা আমাদের ভিতরে ফাঁপাই থাকবে। সো এইরকম একটা সিলিন্ডারের এখন নিজ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে? আচ্ছা, এখন আগে আমরা তো দেখলাম যে সিলিন্ডারটা যদি নিরেট থাকে, মানে সে তার যদি তার
ভিতরে যদি ধরো লোহা দ্বারা যদি পরিপূর্ণ থাকে, তাহলে তাকে কাটলে আমরা অনেকগুলা কি পাবো, শক্তি পাবো। আর এই ফাঁপা সিলিন্ডারকে তুমি যদি কাটো তাহলে এই- এইখানে কিন্তু অনেকগুলা ভাইয়া আমি কিছু শুনি নাই। কিছু শুনো নাই? আচ্ছা আবার বলি। আমার আ- নেট চলে গেছিল। আচ্ছা সমস্যা নেই, আমি আবার বলি। মানে আগে আমরা যখন নিরেট সিলিন্ডার যখন আমরা পড়লাম, মানে নিরেট মানে কি, নিরেট মানে তার ভিতরটা পরিপূর্ণ। যে মানে সিলিন্ডারটা ধরো যদি লোহা দিয়ে তৈরি হয়, তাহলে মানে সিলিন্ডারটার ভিতরেও লোহা দ্বারা পরিপূর্ণ থাকবে। তো এইরকম একটা সিলিন্ডারকে আমরা যদি কাটতাম, তাহলে আমরা ও ওইখান থেকে অনেকগুলো চাকতি পাইতাম। মানে একটা নিরেট সিলিন্ডারকে আমরা অনেকগুলো চাকতির সমন্বয়ে তৈরি, এমনটা ধরতে পারি, তাই না? এর বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। এখন দেখো, এটা একটা ফাঁপা সিলিন্ডার, মানে আমাদের বাসা বাড়িতে যেগুলো সিলিন্ডার ইউজ করা হয় যার ভিতরে গ্যাস থাকে। তো তুমি যদি গ্যাস যদি সরাই নাও, তাহলে তো সিলিন্ডারের মধ্যে আর কিছু থাকবে না, একটা ফাঁকা জায়গা থাকবে। তো সিলিন্ডারের শুধুমাত্র চারদিকের এইগুলা অংশ থাকে। এখন তুমি যদি সিলিন্ডারের মধ্যে থেকে একটা অংশ তুমি যদি যদি এই এই কেটে ফেলো, তাহলে সেখান থেকে কি পাওয়া যাবে বলো তো? ফাঁপা অংশ পাওয়া যাবে। না না, ধরো যে তুমি সিলিন্ডারের একটা এই চাকতি। অংশ আর এটুকু অংশ কাটলা, এই যে এটুকু অংশ কাটলা, তো সিলিন্ডার তো গোলাকার আকৃতির, এবং যদি ভিতরে কিছু না থাকে, তাহলে তুমি সেইখান থেকে শুধুমাত্র একটা রিং পাবা বা চুড়ির মতো একটা অংশ পাবা। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ। এটা তো মানে তোমরা তোমরা এই ফাঁপা সিলিন্ডার মানে আমাদের এই বোতলগুলা আর কি। তোমরা যদি এই এই যে কোনো একটা বোতল নিয়ে তোমরা যদি এত একটা ছোট অংশ কাটো, তাহলে তোমরা দেখবা জাস্ট একটা চুড়ির মতো একটা একটা জিনিস পাবা, আর তো কিছু পাবা না। এটা ক্লিয়ার তোমাদের? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি যে ফাঁপা সিলিন্ডার অনেকগুলা রিং এর সমন্বয়ে তৈরি, তাই না? হ্যাঁ, তাহলে যদি একটা নিরেট সিলিন্ডার অনেকগুলো চাকতির সমন্বয়ে তৈরি ছিল, তো চাকতির জড়তার ভ্রামক যা ছিল, নিরেট সিলিন্ডারেরও জড়তার ভ্রামক তাই ছিল। সিমিলারলি একটা ফাঁপা সিলিন্ডার যদি অনেকগুলো রিং এর সমন্বয়ে তৈরি হয়, তাহলে রিং এর জড়তার ভ্রামক যা হবে, ফাঁপা সিলিন্ডারের জড়তার ভ্রামক তাই হবে। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। তো এইখানে তো সবগুলা আমাদের রিং এর কিন্তু ব্যাসার্ধ কিন্তু সেম হবে, কারণ এইখানে আমাদের যতগুলো রিং হবে সবগুলো রিং এর ব্যাসার্ধই সেম। সো যদি এইখানে আমরা যদি এখন ওই যে আগের সূত্রটার মতো যদি সবগুলো লিখি, তাহলে এইখানে এই যে রিং এর আমাদের জড়তার এই জড়তার ভ্রামক কত, এম আর স্কোয়ার না? তো আমরা যদি এই প্রত্যেকটা রিং এর জন্য যদি এইভাবে লিখি, তাহলে আমরা যদি সবার ক্ষেত্রে আর সেম, এখন আমরা যদি আর স্কোয়ার যদি আমরা কমন নেই এবং সবার ভর যদি আমরা যোগ করি, তাহলে আমরা মূলত এখান থেকে কি পাবো? আমরা এখান থেকে ফাঁপা সিলিন্ডারটার মোট ভরই মূলত পাবো। সো এটা হচ্ছে এম আর স্কোয়ার। তো এখানে এম হচ্ছে আমাদের সিলিন্ডারের ভর, এবং আর হচ্ছে আমাদের সিলিন্ডারের ব্যাসার্ধ। এই জিনিসটাকে বুঝছো? হ্যাঁ, বুঝছি। ও আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে তো ভালো। এখন আমরা দেখি, ম্যাথ গুলাতে চলে যাই। আচ্ছা, তাহলে এখন এটা বলো যে একটা ফাঁপা সিলিন্ডারের ভর এত, তাহলে তো জড়তার ভ্রামক কি হবে, এম আর স্কোয়ার। তো এখানে আমাদের কি হবে, এম এর মান 200 গ্রাম মানে 0.2 কেজি, আর স্কোয়ার 0.1 স্কোয়ার, তার মানে এটা 2 × 10⁻³
সো দেখো 2 × 10⁻³ দুই জায়গায় আছে, একটা ক নম্বর একটা খ নম্বর। এখানে অপশন হবে কোনটা? খ নম্বর, কারণ এখানে এককটা আমাদের ঠিক এখন মতো আছে, কেজি মিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এইখানে আহ কঠিন ব্যালন। আচ্ছা, ব্যালন আসলে কি এটা? আমারও এখন অ- অত ভালোভাবে মনে নাই আর কি। সো এটা আমি উম তোমাদের নেক্সট ক্লাসে এখন এটা করাবো, যে ব্যালন আসলে কি এটা। ব্যালন যে কি এটা আমার নিজেরই মনে নেই। আচ্ছা, এটা বাদ দাও, আমরা এটা নেক্সট ক্লাসে করব, কারণ এটা আমার নিজেরই মনে নাই যে এইটা শেপ আসলে কি রকম। আচ্ছা, এটা বাদ দাও আপাতত। তোমরা এটা পড়ো, এই যে 1 নম্বরটা পড়ো। তোমরা এটা একটু আমাকে নেক্সট ক্লাসে একটু স্মরণ করাই দিও, যে এই যে এইটা আমাদের বাকি ছিল, এই যে ব্যালন, এটা বেলুন না কিন্তু এটা ব্যালন আসলে। তো এটা আসলে কি এটা আমি নিজেও যদিও জানি না এই মুহূর্তে। তো এটা কি হবে? কোন অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক আই এর মান দেওয়া আছে 100 কেজি মিটার স্কোয়ার। ওকে, উক্ত অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করো। এবং বস্তুটার ওজন দেওয়া হতো তা, সরি, চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। তো চক্রগতির ব্যাসার্ধের সূত্র কি? I/M। আমাদের এইখানে আই দেওয়া, এম আমরা এখান থেকে কই থেকে পাবো? এম পাবো আমরা W = mg থেকে। সো ডাব্লুর মান 29.4, এম, জি এর মান হচ্ছে 9.8। তো এটা আমাদের 3 লং 27, 3 8 24। হ্যাঁ, তাহলে এম এর মান হবে 3 কেজি। ওকে, তো আই এর মান হচ্ছে 100/3। সো এটা তোমরা বের করো, √100/3। এটা আসবে 5.77, যেহেতু চক্রগতির ব্যাসার্ধ একটু দূরত্ব, সো এটা হচ্ছে মিটার। এটা এটা মিলছে। হুম। এটা তো খুবই ইজি একটা ম্যাথ। আচ্ছা, এরপরে এটা করো। দেখো, এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া এটা করতে হবে, কারণ এটা আমাদের মেডিকেলে আসছে। তো মেডিকেলে তো ক্যালকুলেটর নাই, সো এটা ক্যালকুলেটর ছাড়াই করতে হবে। আমরা যদি এটা সলভ করি, এখানে আমাদের জড়তার ভ্রামক বের করতে বলছে, ভর দেয়া চক্রগতির ব্যাসার্ধ তো আমরা জানি m/k²। এই সূত্রটা মনে আছে না? আছে। ভর হচ্ছে 10 কেজি, চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে 0.5 স্কোয়ার। আচ্ছা, এই যে 0.5 স্কোয়ার, 0.5 কে স্কোয়ার করলে কি হয়? তোমরা এটা ক্যালকুলেটর ছাড়া লিখতে পারবা? এই নিয়ম কি তোমরা জানো? আচ্ছা দাঁড়াও, আমি এটা বলি। 0.5 স্কোয়ার মানে কি? 0.5 × 0.5 না? হ্যাঁ। দেখো, এটা এটা শিখে রাখো। এখন আমরা যদি এই দশমিকের গুণ করি, তাহলে আমরা জাস্ট পূর্ণ সংখ্যাটাকে করে আমরা আগে গুণ করে লিখবো। সো 5 5 কত হবে? 25। এখন এইখানে আমাদের দশমিকের পরে এক ঘর, এইখানে দশমিকের পরে এক ঘর। সো তুমি যদি এই দশমিকের পরে এক ঘর গুণ করো, তাহলে আমাদের গুণফল যেটা হবে সেইটা আমাদের দশমিকের। দেখো এখন এ- এইখানে আমাদের মানে এটা আমি এই এই কিভাবে বলবো, ধরো যে এইখানে দশমিকের পর এক ঘর, এইখানে এক ঘর, এখন গুণফলে এক ঘর যোগ হয়ে 2 ঘর হবে। তার মানে এইখানে আমাদের পূর্ণ সংখ্যা গুণ করে এ, এই যেইটা আসবে, তুমি সেইখান থেকে 2 ঘর পরে তুমি দশমিকটা লিখে দিবা। এটা বুঝছো? অথবা ধরো যে হ্যাঁ, বুঝছি। তুমি এখন যদি এইটা লিখো 0.5 × 0.3, তাহলে আমাদের এটা হবে 3 3 × 5 = 15। কিন্তু এখন আমাদের দশমিক বসবে 3 ঘর
পরে, তাহলে তুমি 3 ঘর দেওয়ার জন্য দেখো এখানে আছে 2 ঘর, 1 ঘর, 2 ঘর, আরো 1 ঘর দেয়া লাগবে, তুমি একটা শূন্য দিবা, তারপরে তোমাকে দশমিকটা লিখতে হবে। তুমি এটা আহ, গুণ করে দেখো, এইটাই আসে 0.015, এইটা আসে। এই নিয়মটা কি বুঝছো? হ্যাঁ, তো দেখো এইখানে 10 ইন্টু, তাহলে এখানে হবে 0.25, তাহলে আমরা জানি 10 দ্বারা আবার যদি গুণ করি তাহলে এই দশমিক 1 ঘর ডানে সরে যাবে। এই নিয়মটা তো অন্তত জানা আছে নাকি? হ্যাঁ। তাহলে যদি এই এই দশমিক 1 ঘর ডানে সরে যায় তাহলে এখানে হবে 2.5, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। দেখো এখানে 2.5 দুই জায়গায় আছে, তাহলে আমাদের জড়তার ভ্রামকের সঠিক একক কোনটা, এই যে গ নম্বর। তো আমাদের অনেক কিছু হ্যান্ড ক্যালকুলেশন কিন্তু জানা লাগে, সো তোমরা এইগুলা জেনে রাখবো। আচ্ছা, এইটার অ্যান্সার কি হবে বলো তো, এই যে 10 / 0.1, এটা বলো। কোনটা? এই যে 10 / 0.1, এটা 100। 100, এইটা হচ্ছে এই এই দশমিক দ্বারা ভাগ করলে কিন্তু শূন্য একটা বেড়ে যায়, এইটাও তোমরা জেনে রাখবা। আচ্ছা, এগুলো বাদ দাও, এগুলো আস্তে আস্তে শিখবো আমরা। হ্যাঁ, এখন এই যে 2 নম্বরটা বলো। এটা দেখো কি বলছে, নিরেট সিলিন্ডারের নিজ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে বলো। mr²/2। হ্যাঁ, এটা হচ্ছে m r²/2। ওকে, এখন দেখো, কালকে আমরা কি পড়ছিলাম, কালকে আমরা পড়ছিলাম একটা আয়তকার বস্তুর জন্য যদি তার দৈর্ঘ্য এল হয়, প্রস্থ যদি বি হয়, তাহলে তার নিজ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি ছিল, মনে আছে? আছে মনে। বলো, সূত্রটা বলো দেখি। সূত্রটা হচ্ছে এম বাই এল, হ্যাঁ, m × l² + b², এরপরে কিছু ছিল না? বাই 12। হ্যাঁ, বাই নিচে ছিল 12। ডিভাইডেড। হ্যাঁ, হ্যাঁ। /12। এখন দেখো আমাদের এখানে কি বলছে, বর্গ। বর্গ হলে এখানে কি কি হবে, এখানে দৈর্ঘ্য প্রস্থ সমান। এইটা ঘ নাম্বার অ্যান্সার না? ঘ নাম্বার। না না, হয় নাই। কেন? আগেই আগেই অ্যান্সার বলো কোন, আমি তো বলতেছি বর্গ হলে কি হয়, বর্গ হলে দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। হুম। তাহলে দেখো এইখানে আমাদের বলে দিছে এ প্রান্ত বিশিষ্ট, মানে তার বাহুর দৈর্ঘ্য এ, তার মানে দৈর্ঘ্য এ, প্রস্থ হচ্ছে এ, এই জিনিসটা বুঝছো? এবার বুঝছি। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি হবে, 2a² m/12, তার মানে অ্যান্সার কত, এই যে m a²/6। খ নাম্বার অ্যান্সার। হ্যাঁ, তাহলে দেখো আমি কিন্তু তোমাকে কিন্তু বর্গ কিন্তু পড়াই নাই, তো তুমি যদি আয়ত পড়ো তাহলেই তো এটা পারা উচিত। আচ্ছা, এখন এইটা বলো, 4 নম্বরটা বলো। ক নাম্বার। সরু দণ্ডের প্রান্ত বিন্দু, হ্যাঁ, ও, এবং না 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 ভাই, এটা হচ্ছে চক্রবর্তীর ব্যাসার্ধ না। আমি মনে করছি কি জানি কয়, জড়তার ভ্রামক। এটা চক্রগতির ব্যাসার্ধ, হ্যাঁ। দেখো, একটা ছিল আমাদের মধ্যবিন্দু দিয়ে ছিল m l²/12, আর প্রান্ত বিন্দু দিয়ে ছিল m l²/3। তাহলে প্রান্ত বিন্দুর ক্ষেত্রে জড়তার ভ্রামক কি হবে, m l²/3, নিচে একটা এম বাদ দিলে l/√3। সো l/√3 আছে কোথায়, এই যে ঘ নম্বরে, এটা ঘ 1 নাম্বারে। ইন্টু এল। সো এইটা আমাদের অপশন দেওয়া এইভাবে 1/√3 ইন্টু এল, এইটা মানেই তো l/√3। তো দেখো এইগুলো আমাদের সবগুলা কিন্তু ভর্তি পরীক্ষার প্রশ্ন, একটা মেডিকেল, একটা জাহাঙ্গীরনগর, জগন্নাথ,
এরপরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এরপরে জাহাঙ্গীরনগর, সবগুলোই ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং সবগুলোই খুবই সহজ সহজ প্রশ্ন। তো এইগুলা তোমরা যদি এখন এই এই জড়তার বামক ভালোভাবে পড়ো এবং বুঝো, তাহলে তো এইসব প্রশ্ন কোনো বিষয়ই না। আচ্ছা, এরপরে এরপরে আরো কি এমসিকিউ আছে? না, এরপরে আর এমসিকিউ নাই। এমসিকিউ আমি এখন নেক্সট ক্লাসে আরো নিয়ে আসবো। হ্যাঁ, এখন আমরা ম্যাথ সলভ করি। হ্যাঁ, এখন 1 নাম্বারটা পড়ো। এখানে বলছে 15 কেজি ভরের একটা নিরেট চোঙ নিজ অক্ষের সাপেক্ষে এত কৌণিক বেগে ঘুরছে, চোঙটির ব্যাসার্ধ এত, ঘূর্ণন গতিশক্তি এবং কৌণিক ভরবেগ নির্ণয় করো। আচ্ছা, তোমাদের ঘূর্ণন গতিশক্তি সম্পর্কে তো বলা হয় নাই আগে, এটা তোমরা লিখে নাও। ধরো, সো ঘূর্ণন আমাদের রৈখিক গতিশক্তি কি ছিল? হাফ এমভি স্কোয়ার। সো ই কে ছিল হাফ এম ভি স্কয়ার। এবং আমি তোমাদের যখন জড়তার ভ্রামক, যখন কালকে তোমাদের যখন পড়াইলাম, তখন বলছিলাম যে আমাদের রৈখিক গতির ক্ষেত্রে জড়তা যা, এবং এইখানে আমাদের এটা হচ্ছে জড়তার ভ্রামকও তাই, এটা কৌণিক আহ, কৌণিক বেগের ক্ষেত্রে। ওকে, তো আমাদের রৈখিক গতির ক্ষেত্রে বেগের পরিবর্তনকে কে বাধা দিত? জড়তা। এবং জড়তার পরিমাপ আমাদের কি ছিল? ভর ছিল না? হ্যাঁ। আর আমাদের কৌণিক গতির ক্ষেত্রে বেগের পরিবর্তনকে কে বাধা দেয়? লিখে দিছি না এটা তোমাদের? এ- এ- টর্ক। না না, টর্ক না, টর্ক হচ্ছে বল। আচ্ছা দেখো, এই যে দেখো, এইখানে লেখা ছিল যে টর্ক প্রয়োগে, মানে বল প্রয়োগে কৌণিক বেগের পরিবর্তনকে বাধা দেয় জড়তার ভ্রামক। তার মানে আমাদের রৈখিক বেগের ক্ষেত্রে ভর যে কাজ করে, কৌণিক বেগের ক্ষেত্রে জড়তার ভ্রামক একই কাজ করে। এই এই জিনিসটাকে বুঝছো? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এটা সময় প্রায় শেষ, সময় কোন দিক দিয়ে চলে যায় নিজেও বলতে। আচ্ছা দাঁড়াও, আরেকটা লিঙ্ক দিস।